নিজামুদ্দিন, বয়স ৮৫ বছর। যে বয়সে মানুষ ঘরে বসে নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, সেই বয়সে তিনি হাতে পাখির ঝুড়ি নিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর থেকে ছুটে আসেন উত্তরায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ, বৃষ্টি আর ক্লান্তিকে সঙ্গী করেই হেঁটে হেঁটে বিক্রি করেন মাত্র ১০ টাকায় পাখির খেলনা। কোনোদিন বিক্রি হয়, আবার কোনোদিন বিক্রি হয় না, কিন্তু থেমে থাকে না তার জীবন সংগ্রাম। ১৯৬৭ সালে ম্যাট্রিক পাস করার পর জমিজমা সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েন তিনি। তাই কাজের খোঁজে পথে পথে ঘুরছেন। ১৯৬৯ সালে বগুড়া রেল স্টেশনে এক খেলনা বিক্রেতার সঙ্গে দেখা। পকেটে একটি টাকাও ছিল না, ছিল শুধু একটি পাকিস্তানি কলম আর পুড়িয়ে পাওয়া একটি চশমা। সেই দুটি দিয়েই কিনেছিলেন কয়েকটি খেলনা পাখি। সেদিনের সেই ছোট্ট সিদ্ধান্তই হয়ে ওঠে তার জীবন বাঁচানোর শেষ ভরসা। ৬৭ সালে মেট্রিক পাস করার পর আমার বাড়িতে জমি জমা কিছু নাই। একদিন বগুড়া স্টেশনে বসে এই পাখিওয়ালার সাথে দেখা। এনাকে বললাম যে এগুলো আমি বিক্রি করব। তখন উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি বিক্রি করো আমার এখান থেকে নিয়ে বিক্রি করো। তখন থেকে এটা শুরু করছি। মাঝখানে কয়েক বছর বাদ দিয়েছিলাম, ফটো স্টেট মেশিন চালাইছি। তবে পাখি বিক্রির পাশাপাশি ধার করা জমিতে প্রতিষ্ঠা করেছিলেন একটি প্রাথমিক বিদ্যালয়। ৬ জন শিক্ষক নিয়ে শুরু করেছিলেন শিক্ষাদান। ৫ বছর শিক্ষকতা করার পর ছাড়তে হয় সেই স্কুল। অথচ মাত্র ৩ মাস পরেই সেই স্কুল সরকারি অনুদান পায়। এ যেন প্রকৃতির নির্মম পরিহাস। এরপর ১৪ বছর ফটোকপি মেশিনে কাজ করলেও চোখে আঘাত পেয়েই সেটিও ছাড়তে বাধ্য হন তিনি। আমি একটা স্কুল করেছিলাম, প্রাইমারি স্কুল, কিন্তু ওটা হলো মাস্টার রোলে ছিল, কিন্তু স্কুলটা গ্রান্ট নয়, আনগ্রান্টেড স্কুল। একজনের কাছে জমি নিয়ে স্কুলটা করছিলাম। বেতনটা আমরা ওই ধান, চাউল, হয়তো ফেতরার টাকা, হয়তো কুরবানির টাকা, এগুলি আদায় করে বেতন নিতাম। তো এটা আমাকে খুব বিরক্ত লাগলো। এই জন্যে ৫ বছর চাকরি করার পরে চাকরিটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আল্লাহর কি মহিমা, ৩ মাসের মধ্যেই আমার এই বাদ দেওয়ার ৩ মাস পরেই স্কুলটা গ্রান্ট হয়ে গেল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন এই দেশের স্বাধীনতার জন্য। অথচ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সনদ পেতে যখন তার কাছে ৬,০০০ টাকা চাওয়া হয়, তখন আত্মসম্মানের কাছে মাথা নত করেননি তিনি। অভিমান করে ছিঁড়ে ফেলেছিলেন সেই লাল কার্ড। ১৯৭৪ সালে ভারতে গেছিলাম। লিবারেশন পিরিয়ডে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। ভারত থেকে যখন দেশ স্বাধীন হলো, আসার পরে একটা লাল কার্ড দিয়েছিল। এই লাল কার্ডটা নিয়ে আসছিলাম। আমি ছিলাম গাইবান্ধা, আমার বাড়ি হলো গাইবান্ধার ভেতর গোবিন্দগঞ্জ থানা। তো এই লাল কার্ড নিয়ে গেলাম, যখন এই দেয়, সার্টিফিকেট দেয়, তখন আমার কাছে টাকা চাইছিল ৬,০০০। তখন মেজর ছিল আজিম সাহেব। ওই আজিম সাহেব মারা গেছে। এখন বর্তমানে আমার কোম্পানির কমান্ডার যে ছিল, ওর নাম তোতা মিয়া, মমিসিং রেল স্টেশনে বোর্ডিং আছে, বোর্ডিংয়ের মালিক তোতা মিয়া। তা উনি ওই অফিসে ছিল। তোতা মিয়া ছিল না, ওই আজিম সাহেব ছিল। তা আজিম সাহেব এক পিয়নের মাধ্যমে বললো যে ৬,০০০ টাকা দিলে বলে সার্টিফিকেট দেবো। হ্যাঁ, তখন আমি বললাম দেশ স্বাধীন করার পরে ৬,০০০ টাকাতে সার্টিফিকেট নেওয়া নাকি। তখন আমি রাগ করে অফিসের ভেতরে যায় ওই লাল কার্ডটা ছিঁড়ে ফেলি। বলে আজিম সাহেবকে বলছিলাম যে আমি কোনো দিন মুক্তিযোদ্ধার দাবি নিয়ে তোমার এখানে আসবো না। দেশ স্বাধীন করছি, তা তোমার কাছে সার্টিফিকেট টাকা দিয়ে দেওয়া লাগবে, এই চিন্তা করে ওনার কাছে ওই লাল কার্ডটা ছিঁড়ে ফেলে দিয়েছে। জীবনে একে একে হারিয়েছেন মা বাবাকে, তবুও ভেঙে পড়েননি। স্ত্রী আর ৬ মেয়েকে নিয়েই তার সংসার। সব মেয়েকেই বিয়ে দিয়েছেন নিজের সামর্থ্য অনুযায়ী। আজও মেয়েরা সাহায্য করতে চাইলেই তিনি ফিরিয়ে দেন, কারণ তার বিশ্বাস মেয়েরা সুখে থাকুক, তাদের সংসারে আমার জন্য যেন কোনো অশান্তি না হয়। দুঃখে তাদের জীবন করা, তাদের আবার দুঃখ কি? হ্যাঁ, যারা ছোট থেকে দুঃখ অনুভব আছে। আরও একটা কথা আছে, কাটাহেরি কান্দ কানো কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় না মরিতে। আরও একটা কথা আছে, চিরসুখী জন ভ্রমিকী কখন বেঁচিতে জন বুঝিতে কি পারে, কি যাচনা বিষে বুঝিবে যে কবি আসিবি সে ধ্বংস। তো ঘটনা হলো তাই যে
যারা দুঃখ পাইছে, যারা অনুভব করেছে, তারাই জানে দুঃখের বেদনা। হ্যাঁ, আর যারা ছিল ছোট থেকে বড় পর্যন্ত দুঃখ পাঠিয়েছে, তাদের আবার দুঃখ কি আছে? তাদের কোনো দুঃখ নেই। আজ অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করেই চলছেন এই মানুষটি। তার গল্প শুধু একজন বৃদ্ধের গল্প নয়, এটি একজন মুক্তিযোদ্ধার আত্মসম্মান, একজন শিক্ষকের আদর্শ আর একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসার গল্প। প্রশ্ন শুধু একটাই, যে মানুষটি দেশের জন্য অস্ত্র ধরেছিলেন, তার জীবনের শেষ অধ্যায়ে কি এমন হওয়ার কথা ছিল? মেরাজ হোসেন কাব্য, আনন্দবাজার, ঢাকা।